অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি কথা আমি বলছি। আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন এবং অর্ডার এসছে যেটা প্রতিটি জেলায় প্রত্যেকটা ডিএমকে জানানো হয়েছে ডিটেনশন ক্যাম্প করার জন্য। এখানেই আমার প্রশ্ন, দেখুন 2-3 দিন আগে তার যে বক্তব্য সেটা থেকে যেটা বোঝা গেল যে 14/5/2025 যে অর্ডার, সেই অর্ডার অনুসারে যেটা বোঝা যাচ্ছে, অনেকে মনে করছে যে 2024 সাল পর্যন্ত যারা সিএর আওতায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি, শিখ তাদের কোনো ভয় নেই। তাহলে তার হিসাবে মুসলমান অনুপ্রবেশকারীরা বিপদে আছেন। যদিও 14 থেকে 24 সিএ নয়, ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স এক্সামশন অর্ডার, এগুলো নিয়ে আমি আলোচনা করেছি অন্যদিন। আজকে যেটা আমি বলছি, গত 1 বছর ধরে কেন্দ্রীয় সরকারের ওই অর্ডারটা লাগু হয়েছে ভারতে, যেটা পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি সরকার উনি এটা লাগু করেননি, মানেননি। তার কারণ হলো, তার মতে, বা যদি আপনারা অর্ডারটা পড়েন তাহলে বুঝবেন, বাঙালি জাতি প্রায় শেষের পথে হয়ে যাবে, 4 থেকে 5 কোটি মানুষ বিপদে পড়তে পারে। সেই জন্যে উনি ওটা মানেননি, এবং মানেননি বলে তার খেসারত দিতে হয়েছে। অর্থাৎ কেন্দ্রীয় সরকার দেখেছে যে মমতা সরকার মানবে না, তাই যেভাবেই হোক বাংলাকে ওরা জয়লাভ করেছে, দখল করেছে ইত্যাদি। ফলে কুরবানি মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই দিয়েছেন এবং তার সরকার শেষ হয়ে গেছে। এখন কথাটা হচ্ছে, গত 1 বছরে বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী প্রায় বহুজনকে পুশব্যাক করা হয়েছে। এখন আর 7 থেকে 10 দিনের মধ্যে আশা করা যাচ্ছে যে কজন বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান আছে তাদের সবাইকে পুশব্যাক করা হবে। ওই অর্ডারে লেখা যেগুলো আছে যে সরাসরি পুলিশ বিএসএফকে দেবে, বিএসএফ এর মাধ্যমে তাদেরকে ফেরত পাঠানো হবে। তো এই মানুষগুলো ফিরে যেতে চাইছিল, তারা এখন তাদের আর কোনো পয়সা কড়ি লাগবে না, সরকার তাদেরকে পুশব্যাক করে দেবে। তাহলে মুসলমানরা যদি 15 দিনের মধ্যে ফাঁকা হয়ে যায়, তাহলে জেলায় জেলায় ডিটেনশন ক্যাম্পগুলো কাদের জন্য? জেলায় জেলায় ডিটেনশন ক্যাম্পগুলো কাদের জন্য করা হয়েছে, এটা একটা বড় প্রশ্ন। এইবার আসল জায়গাটা, যদি আপনারা অর্ডারটা পড়েন, এই অর্ডারটা আপনারা পাবেন নাগরিকত্বের সার কথা বলে আমার যে বইটা, এই বইটার পিডিএফ আমরা প্রচুর পরিমাণে দিয়েছি। অনেকের কাছ থেকেই পিডিএফ কালেক্ট করবেন। ওই বইয়ের 172 পাতা সম্ভবত, এখান থেকে 10 পাতা এই অর্ডারটা দেওয়া আছে। ওই অর্ডারটা যদি খুব ভালো করে পড়েন তাহলে দেখবেন যে সেখানে হিন্দু উদ্বাস্তুরা বেশি বিপদে পড়ে যাবে। মুসলমান উদ্বাস্তু অনুপ্রবেশকারী বা অবৈধ অনুপ্রবেশকারী হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান বলে আলাদা কিছু হয় না। অর্থাৎ হিন্দু উদ্বাস্তুরা যারা সিএতে আবেদন করেননি, সেই কোটি কোটি মানুষ বিপদে পড়বেন, তাদের পুশব্যাক করা হবে, ডিটেনশন ক্যাম্প তাদের জন্য, হিসেব তাই বলছে। এবার তাহলে প্রশ্ন হলো, আমরা কি তাহলে এতদিন মিথ্যা কথা বলেছিলাম? আমি মানিক ফকির বা দামাল বাংলা যে বলেছিলাম যে সিএতে আবেদন করবেন না, কেন তার কারণটা আপনারা মাথায় নেননি। এবার একটু বুঝুন এবং বাঁচার চেষ্টা করুন। দেখুন, আমাদের কথা গুরুত্ব না দিয়ে গত 2 বছরে সরকারের হিসেব অনুসারে 25,000 মানুষ সিএতে আবেদন করেছেন এবং 400 মানুষ সার্টিফিকেট পেয়েছেন। হতে পারে গভর্নমেন্টের এই রিপোর্টটা 2 মাস আগের। তাহলে আমি তর্কের খাতিরে যদি ধরে নিই 25,000 নয়, ওটা 40,000 আবেদন করেছে, এবং 400 জন নয়, ওটা 1,000 জন আবেদন করেছেন। তাহলে তাই যদি হয়, তাহলে
যারা আবেদন করেছেন তারা 1% সার্টিফিকেট পেয়েছেন। তাহলে 2 বছরে যদি 400 জন সার্টিফিকেট পায়, আর এখন যেভাবে আগ্রাসন নেমে এসেছে, যেভাবে এক প্রকার তাড়া করা হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ, যদি 5 লাখ মানুষ আবেদন করেন, তাহলে সেই সিএ সার্টিফিকেট পেতে কত বছর লাগতে পারে? আর এনআরসি স্টার্ট হতে মাত্র 6 মাস থেকে 1 বছর। তাহলে 6 মাস থেকে 1 বছরের মধ্যে কি 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 25 লাখ, 30 লাখ সার্টিফিকেট দেওয়া যাবে? না, যাবে না। তাহলে বুঝতে হবে যে ডিটেনশন ক্যাম্পগুলো কাদের জন্য তৈরি করা হয়েছে। এখন আমাদের কথা, যারা সিএতে আবেদন করছেন, সিএ আবেদনের মূল উদ্দেশ্যটা এবার বুঝে নিন। কারণ আবেদন করার সময় লিখতে হচ্ছে যে ব্যক্তির, আবেদনকারী মা বাবা বাংলাদেশি, আবেদনকারীর স্ত্রী বা স্বামী বাংলাদেশি, এই তথ্যগুলো গভর্নমেন্টের কাছে চলে যাচ্ছে। আবার যারা সিএতে সার্টিফিকেট পাচ্ছে, সেই সার্টিফিকেটে লিখে দেওয়া হচ্ছে যে সার্টিফিকেট প্রাপক বাই ন্যাচারালাইজেশন ইন্ডিয়ান সিটিজেন হচ্ছেন ঠিকই, প্রিভিয়াস তার ন্যাশনালিটি ছিল বাংলাদেশি, বর্তমানে সে ইন্ডিয়ান সিটিজেন, কিন্তু তার মা বাবা এবং তার স্ত্রী বা স্বামী তারা বাংলাদেশি। তাহলে বাংলাদেশি মানুষ মানে মা বাবা মানে তার ভাই, দাদা, বোন, দিদি এবং তাদের ছেলে মেয়ে, এবং স্ত্রী বাংলাদেশি মানে নিজের সন্তান, ছেলে মেয়ে ইত্যাদি। এরা যদি বাংলাদেশি হয়ে থাকে, মানে সার্টিফিকেটে লিখে দিচ্ছে, তার মানে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকেই লিখে দিচ্ছে, তাহলে পশ্চিমবঙ্গে তারা বাস করছে কিভাবে? অবৈধ অনুপ্রবেশকারী কি বাংলাদেশ পশ্চিমবঙ্গে বাস করতে পারে? তাদের কি পশ্চিমবঙ্গে বাস করার জন্য লাইসেন্স আছে, ভিসা আছে? নেই। তাহলে তারা বিপদের মধ্যে আছে। এটা থেকে বাঁচার যে রাস্তা, এই যে লাস্টের যে অর্ডার, এই অর্ডার অনুযায়ী বাঁচার যেটা রাস্তা, সেটা আবার একবার বলছি, অবৈধ অনুপ্রবেশকারীরা কোনোদিন ভারতবর্ষের নাগরিকত্বের আবেদন করতে পারে না। অবৈধ থেকে বৈধ হতে গেলে আপনারা মিনিস্ট্রি অফ হোমে ঢুকে এলটিভি লিখে, লং টার্ম ভিসার 1 থেকে 11 পাতা আছে, তার মধ্যে 8, 9, 10, 11 4 পাতা হচ্ছে অফার। ওই 4 পাতার অফার অনুযায়ী যদি এলটিভিতে আবেদন করে দেন, তাহলে যেদিন আবেদন করবেন সেদিন থেকে বৈধ বিদেশি হয়ে যাবেন, আপনাদের আর ধরতে পারবে না। সুতরাং নাগরিকত্বের সার কথার পিডিএফ যেভাবেই হোক, যেখান থেকেই হোক, আপনারা সংগ্রহ করুন। আর যাদের কেনার সামর্থ্য আছে, অ্যামাজন থেকে তারা কিনতে পারেন। 200-250 টাকা এরকম দামের কোনো বই, এবং সেই বইয়ের মধ্যে দেখবেন এলটিভি কি করে পাওয়া যায়, এলটিভির নিয়মটা কি কিভাবে ছাড় পাওয়া যেতে পারে। শুধু তাই নয়, এই যে মুখ্যমন্ত্রী বললেন 14/5/2025 যে অর্ডার, যেটা লাগু হয়ে গেছে, সেই গোপন অর্ডারটাও আমার ওই বইটাই দেওয়া আছে। ওই গোপন অরিজিনাল অর্ডারটা বইটার মধ্যে দেওয়া আছে। আবার বলছি, ওই বই থেকে আপনারা সবটা সংগ্রহ করতে পারবেন। ফলত এই মুহূর্তে আমাদের রাজ্যে চালু হয়ে গেছে সেই অর্ডারটা মোটামুটি অর্ডারটার যেটা বক্তব্য, ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট। বাস্তবে কারা আইন অনুসারে ভারতের অবৈধ অনুপ্রবেশকারী কোনো হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন হয় না। যারা অবৈধ অনুপ্রবেশকারী, যে কোনো ধর্মের বর্ণের, তারা বিপদে পড়বেন। বিশেষত মুসলমানদের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, মুসলমানদেরকে পুশব্যাক করা হচ্ছে, তারা ফাঁকা হয়ে যাবে। আর জেলায় জেলায় ডিটেনশন ক্যাম্প হচ্ছে, সেই ডিটেনশন ক্যাম্পে কারা থাকতে পারে সেটা বুঝবেন। যেমন 2024-এর 31শে ডিসেম্বরের পরে যারা এসছেন, হিন্দু হোক আর যেই হোক, তাদের ডিটেনশন ক্যাম্পে রাখা হবে। আর 2014 থেকে 24-এর মধ্যে যারা এসেছেন, তারা যদি আশ্রয় চান ভারত সরকারের কাছে, তাহলে পোর্টালে আবেদন করবেন। ধর্মীয় নির্যাতনের কারণে এসছেন, ভারত সরকার তাকে কোনোদিনই সিএতে নাগরিকত্বের সুযোগ দেবে না, কিন্তু তার ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, পাসপোর্ট, সরকারি চাকরি ইত্যাদি থাকবে না।
কিন্তু তারা ভারতে থাকতে পাবেন, যেটা বিজেপি বলছে যে হিন্দু হলে কোনো অসুবিধা নেই, হিন্দুরা থাকতে পাবে মানে ওইভাবে থাকবে। তাহলে আমি আমার শেষ কথাটা বলছি, সেটা হচ্ছে সিএএ তে সরাসরি আবেদন করে তার নাগরিকত্ব পেতে আপনারা যদি মনে করেন আপনি বাঁচলে বাপের নাম, আমি সার্টিফিকেট পেলাম, ভালোই আছে, আমি নাগরিক হয়ে গেলাম, তো আমার মা বাবা বাড়ি ঘর ছেলে পিলে তাদের নাতি পুতি বেনাগরিক হলে আমার দেখার দরকার নেই, সেটাতেও আপনারা আবেদন করতে পারেন সিএতে। কিন্তু এখন এই যে 25,000 আবেদন হয়েছে বা 40,000 আবেদন হয়েছে, ওটা 40 লাখ হতে বেশি সময় লাগবে না। ফলে সেই ততদিনে এনআরসি তো স্টার্ট হয়ে যাবে 1 মাসের মধ্যে, কিছুদিনের মধ্যেই, মানে 1 বছরের মধ্যে। কারণ এনআরসির কাট অফ ডেট 1952 সাল। ফলত আমার মনে হয় আইন অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় হচ্ছে লং টার্ম ভিসাতে আবেদন করা। অনেকে বলবে লং টার্ম ভিসাতে তো পাসপোর্ট ভিসা লাগে। দেখবেন লং টার্ম ভিসাতে একটা অফার দেওয়া আছে, যেটা আমি বহুদিন ধরে বলছি। আমি আমাদের দামাল বাংলা বিজেপি নেতা কবিয়াল অসীম সরকারকে বলেছি, কাগজ পাঠিয়ে দিয়েছিলাম, সুবোধ বিশ্বাসকে পাঠিয়ে দিয়েছিলাম, বারবার বলেছি, কিন্তু আমাদের কথা কেউ বিশ্বাস করেনি। আজকের তারিখ পর্যন্ত আমরা গ্রেপ্তার হইনি, কারণ আমরা একটা মিথ্যা কথা বলিনি। আজকে আপনারা আমাদেরকে গালাগালি দিয়েছেন এতদিন ধরে, যাচ্ছে তাই বলেছেন, মারতে এসছেন, মেরে হসপিটালে ভর্তি করেছেন, তবু দেখুন আমি কিন্তু একই কথা বলে যাচ্ছি, মানুষকে বাঁচানোর জন্য। একদিন আমাকে বাবা বলবেন, একদিন বলবেন এই লোকটা আমাদের বাঁচাতে চেয়েছিল, আমরা এনার কথা শুনিনি, তার দিন এসে গেছে। যাই হোক, আমার নাম মানিক ফকির, আমাদের অর্গানাইজেশনের নাম হচ্ছে দামাল বাংলা দলিত আদিবাসী মাইনরিটি আন্দোলন লীগ বা দামাল বাংলা। আমাদের ফোন নাম্বার 9836327536। আমি ফেসবুকের মাধ্যমে নতুন অর্ডার যেটা দিয়েছে সেটা বাংলা অনুবাদ করে এবং অরিজিনাল অর্ডারটা আপনারা পেয়ে যাবেন। আমরা বিনা পয়সায় বিভিন্ন মানুষকে দিচ্ছি। যাদের কাছে পয়সা আছে তারা অ্যামাজন থেকে বা কলেজ স্ট্রিট থেকে নাগরিকত্বের সার কথা বইটা সংগ্রহ করতে পারেন, অথবা সংগ্রহ করারও দরকার নেই। পিডিএফটা কালেক্ট করে পিডিএফ থেকে পড়ে দেবেন যে কিভাবে বাঁচা সম্ভব, এলটিপি কিভাবে বাঁচাতে পারে, এলটিপি কিভাবে পাওয়া যায়, কোথায় আবেদন করতে হবে, কিভাবে আবেদন করতে হবে ইত্যাদি। আজও বলছি যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন পার্সি শিখ যাদের কোনো ভয় নাই, যে কথাটা বলা হচ্ছে এটা সঠিক নয়, এটা আইনের কথা নয়, এটা ভুল কথা। আইনে হিন্দু মুসলমান বলে কিছু নেই। আপনারা যারা আমার কথা শুনছেন, আপনারা একত্রিত হন। বিজেপি সরকার, অর্থাৎ বেশিরভাগ উদ্বাস্তুদের মনের মতো সরকার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তাঁর কাছে আপনারা আবেদন করুন এমন একটা নোটিফিকেশন করতে, যে নোটিফিকেশন থেকে প্রমাণ হবে যে হিন্দুরা শরণার্থী এমন কোনো আইন ভারতবর্ষে নেই। হিন্দুরা শরণার্থী, মুসলমানরা অনুপ্রবেশকারী, এগুলো কথার কথা। আপনারা নিজেরাই গুগল সার্চ করে দেখতে পারেন। ভালো থাকবেন, ভয় পাবেন না। কখনো কখনো এমন ঝড় আসে যে ঝড় মাথার উপর দিয়ে উড়িয়ে দিতে হয়, আবার কখনো কখনো এমন ঝড় আসে যে ঝড় বুক দিয়ে আগলাতে হয়। বাংলার উদ্বাস্তু সমাজ, দেশান্তরিত ছিন্নমূল মানুষ ভয়াবহ বিপদে আছে বলে আমি মনে করছি। এই বিপদ থেকে বাঁচতে আমাদেরকে যতই গালাগালি দিন, সত্যটাকে পাল্টানো যাবে না। গত কয়েকদিন ধরে আমাকে অনেকে ধমকি দিয়েছে, চমকে দিয়েছে, মারবো বলেছে, তো ওগুলো কথার কথা, ও দিয়ে কিছু প্রমাণ হয় না। আমাকে মারধর করে সত্যটাকে মিথ্যা প্রমাণ করা যাবে না। দিবাকর বলে একটি ছেলে, জাগরণ তার চ্যানেল, সে আমাকে চ্যালেঞ্জ করেছে, এসে মারধর করবে বা হবে। যাই হোক, আমি তাকে আমার বাড়ির অ্যাড্রেস সব দিয়ে দিয়েছি। আজও বলছি, যদি দিবাকর বা তার কোনো
এই ধরনের বিজেপির লোক প্রমাণ করতে পারে আমি এক বর্ণ মিথ্যা কথা বলেছি আইনের, তাহলে যা শাস্তি দেয় তাই দেবে, আর তা না হলে পাছার মাপটা আমাকে দেবে। কারণ পাছাতে তো এমন পেটাবো আমরা, পাছার ছাল চামড়া আমরা তুলে দেবো। কারণ আমি কে, আমরা কারা, সেটা ওরা মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করলেই জানতে পারবেন। কারণ এইগুলো তো মানে কি বলবো, হাতের ময়লা। ওদের মুখ্যমন্ত্রী বা রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী, তিনি জানেন যে মানিকদা সত্যের সঙ্গে কোনোদিন কম্প্রোমাইজ করেন না। তিনি আমার পরিচয় আমাকে খুব ভালোভাবে চেনে বলতে যা বলবো আর আমি আর বলতে চাইছি না, যাই হোক এরকম কথা। ফলে আমরা যদি মিথ্যা কথা বলতাম তাহলে অনেক আগে গ্রেপ্তার হতাম। আমি কিভাবে বলছি সেটা বড় কথা নয়, বড় কথা কি বলছি। আমি রেগে গিয়ে বলছি না, গালাগালি দিয়ে বলছি না, খিস্তি দিয়ে বলছি, সেটা বড় কথা নয়। তার চেয়েও বড় কথা হলো আমি যেটা বলছি সেটা কতটা সত্য। উদ্বাস্তু বাঙালিদের জন্য দীর্ঘদিন লড়াই করেছি, কিন্তু তারা আমাদের কথা শোনেনি, উল্টা গালাগালি দিয়েছে বলে আমরা অভিমান করে তাদের হয়ে আর সিএ নিয়ে কোনো কথা বলিনি। ফলত তারা বিজেপি প্রচার করেছে যে আমরা মিথ্যা কথা বলেছি। না বন্ধু, 100% সত্যি কথা বলেছি। আমি মিথ্যা কথা বলছি বা আমরা মিথ্যা কথা বলেছি, দামাল বাংলা যদি সিএ নিয়ে প্রমাণ করতে পারেন কেউ, 50,000 টাকা পুরস্কার, আর যা শাস্তি দেবেন আমরা মাথা পেতে নেব। একটা লোককে দেখলাম না উদ্বাস্তু ভাই বা বিজেপিদের যে আমাদের চ্যালেঞ্জ করলো। এছাড়া আমি রেসপেক্ট করি আমাদের বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে। তাঁর কথা অনুসারে তিনি বলেছেন যে হঠাৎ বিজেপিরা এসে নোংরামি শুরু করেছে, তো আমি যারা ধমকি দেওয়ার চেষ্টা করছেন তাদের নামে সব আমি লালবাজারে রিপোর্ট দেবো, প্রয়োজনে শুভেন্দুকেও জানাবো। ফলত মানুষকে বাঁচাতে, বাংলাকে বাঁচাতে, বাঙালিকে বাঁচাতে আমাদের লড়াই চলবে। আবার বলছি, নাগরিকত্বের সার কথা পিডিএফটা কালেক্ট করুন, কালেক্ট করে কি করে বাঁচা যায় তার রাস্তাগুলো দেখে নিন। কারণ নতুন যে অর্ডারটা এসছে, যে অর্ডারটা পশ্চিমবঙ্গকে ধ্বংস করে দেবে, যে অর্ডারটা মুখ্যমন্ত্রী লাগু করেনি, যে অর্ডারটা লাগু করেনি বলেই তাকে তার মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে হলো। তার কারণ মুখ্যমন্ত্রী যদি লাগু না করেন, না যদি শুভেন্দু অধিকারী এটা লাগু না করে, তাহলে এই যে কোটি কোটি মানুষের সম্পদ, জমি জায়গা, টাকা পয়সা, সেটা কেন্দ্রীয় সরকার নিতে পারবে না। অবৈধ অনুপ্রবেশকারীদের যে আইন, সেই আইন ভয়াবহ। সুতরাং মুখ্যমন্ত্রী যেটা বলেছেন 2024-এর 31শে ডিসেম্বরের মধ্যে সিএ আওতা বলে কোনো কথা হয় না। কি মানে বলতে চেয়েছে বুঝিনি। 2024 থেকে 24 পর্যন্ত, 14 থেকে 24 কোনো সিএ নয়, ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স এক্সামিশন অর্ডার। এটাই আমার গবেষণা। আমি নাগরিকত্ব বিষয়ে গবেষণা করি। আমার ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ আজকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে পাঠানো হচ্ছে বাঙালিদেরকে বাঁচানোর জন্য। ভালো থাকবেন, ভয় পাবেন না। তাড়াতাড়ি এলটিভিতে আবেদন করে, যেদিন আবেদন করবেন সেদিন থেকে আপনি বৈধ বিদেশি হয়ে যাবেন। তারপর আবেদন করার পর যদি সার্টিফিকেটটা পান, তখন আপনারা সিএতে আবেদন করবেন। না হলে সিএতে আবেদন করার পাওয়া তো দূরের কথা, হাজার হাজার কত মানুষ আবেদন করেছে আর কজন মানুষ পাচ্ছে, আর পেলেও ওটা ফ্যামিলি ট্রিটাকে ওরা গভর্নমেন্ট চিহ্নিত করে দিচ্ছে বাংলাদেশি বলে। ভালো থাকবেন, নমস্কার। খুব ভয়ঙ্কর দিনের মধ্যে আমরা আছি। এবং সবচেয়ে বড় কথা, শেষ কথা আমি বলি, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে যারা বিজেপির বড় বড় নেতা, এরাও বাঙালি, এরা আইনগুলো জানেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি ঘুরে থাকা আমলারা যেমন তাকে সঠিক বার্তাটা দেয়নি, আইনের ব্যাখ্যাগুলো দিতেন না, এই
মুখ্যমন্ত্রী কেউ কিন্তু সঠিক আইনি ব্যাখ্যা কেউ দেয় না, আর তাদেরও পড়ার সময় নেই। ফলত বাঙালি এক ভয়ঙ্কর অবস্থায় আছে। এখান থেকে আমাদের উত্তরণ হতে হবে, আমাদের জয়লাভ করতে হবে, বাঙালির জয়গান গাইতে হবে। নমস্কার।